অনেকেই জানতে উৎসুক যে কিভাবে তাড়াতাড়ি মামলা শেষ করা যায়। মামলা তাড়াতাড়ি শেষ করতে গেলে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্লেন্ট সেটা যেন খুব সুন্দরভাবে ড্রাফটিং হয়, সেটা যেন কোনো ভুল না থাকে, বারবার চেক আপ করার পরই যেন ফাইল হয়, কোনো রকম মিস্টেক যেন না হয়। এবং প্লেন্ট হবে যতটা সম্ভব শর্ট, যত শর্ট হবে সংক্ষিপ্তভাবে বক্তব্যটা সাজিয়ে দিতে হবে। বেশি লেন্দি করলে রিটিন স্টেটমেন্ট যখন হবে সেটাও লেন্দি হবে, কেসটা বড় হবে। আপনার মুখ্য বক্তব্য যেগুলো সেগুলোই মেনলি নিয়ে আসবেন। হ্যাঁ, তবে দেখবেন যেন কোনো কিছু সাপ্রেশন না হয়। কোনো কিছু সাপ্রেশন করলে সেটা পরবর্তীকালে মামলার পক্ষে ক্ষতি হয়ে যাবে। এবার গেল মামলার প্রসিজিওর্স। প্লেন ফাইলের পরেই দেখবেন আপনি চেষ্টা করবেন যে সমনটা তাড়াতাড়ি সার্ভ করা যায়। সমন ওরা যদি ডিফেন্ডেন্ট পেয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে ওকে রিটিন স্টেটমেন্ট ফাইল করতেই হবে। ম্যাক্সিমাম 4 মাস, না হলে কিন্তু এক্সপার্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি সমন সার্ভিস যেটা করবেন সেটা একটা বাই স্পিড পোস্ট হবে আর একটা থ্রু বেলিফ হবে। এবার বেলিফকে তদবির তদারক করে যাতে সমনটা ঠিকঠাক সার্ভিস হয়, তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, সেইটা আপনার পক্ষে চেষ্টা করতে হবে, যেটা আপনার হাতে আছে। সমন সার্ভিস হওয়ার পরেই ওরা রিটিন স্টেটমেন্ট ফাইল করবে এবং ওরা ডিলে করার জন্য বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন বা অন্য কিছু করতে পারে। সেগুলো দেখবেন যদি আপনার সাথে কোনো স্বার্থ খর্ব না হয় বা আপনার মামলা যাতে সত্যি করে কোনো ক্ষতি না হয়, তাহলে সেই অ্যামেন্ডমেন্টগুলো আপনি অ্যালাউ করিয়ে দেবেন এবং কোনো রকম আননেসেসারি অবজেকশান ফাইল করবেন না। যদি দরকার পড়ে তবেই কোনো জিনিসের অবজেকশান ফাইল করবেন, কারণ ডিফেন্ডেন্টের কাজই হবে বিভিন্ন অ্যাপ্লিকেশন করে মামলাটাকে ডিলে করানো। সেটা আপনার লয়ার যিনি থাকবেন তিনি ভালো বুঝবেন কোনটা অ্যালাউ করানো যায়, কোনটা অ্যালাউ না করানো যায়। এরপরে রিটিন স্টেটমেন্ট ফাইল হওয়ার পরে সাধারণত ইস্যুর ডেট পড়ে, ফ্রেমিং অফ ইস্যু, কোন কোন পয়েন্টের ওপর বিচার হবে সেইগুলো নিয়ে ইস্যু ফ্রেম হয়, তারপর ডিসকভারি অফ ডকুমেন্টস হবে, তারপর সাক্ষীতে চলে যাবে, তারপর আর্গুমেন্ট হবে। সাক্ষী হচ্ছে আপনাকে লিখিত সাক্ষী দিতে হবে, অ্যাফিডেভিট ইন চিফ, ওরা ক্রস করবে, তারপর ডিফেন্ডেন্ট অ্যাফিডেভিট ইন চিফ দেবে, তখন আপনারা ক্রস করবেন, প্লেন্টিভ ক্রস করবে, তারপর আর্গুমেন্ট। এই হচ্ছে ছোট্ট প্রসিজিওর। এবার এটাতে বিভিন্ন রকমের যদি প্লেন্টে ভুল থাকে তাহলে আপনাকে বারবার প্লেন্ট অ্যামেন্ড করতে হবে এবং তাতে আপনার মামলা সময় নষ্ট হবে। এবার অনেক সময় ধরুন জজ নেই, সেক্ষেত্রে কি করবেন? জজ যদি না থাকে সেখানে আমাদের সিভিল প্রসিডিওর কোর্টে প্রভিশন দেওয়া আছে সেকশন 24 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড ট্রান্সফার। সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট জাজের কাছে বা হাইকোর্টে সেকশন 24-এর অ্যাপ্লিকেশন করতে হবে বা চিফ জাজের কাছে সেকশন 24-এর অ্যাপ্লিকেশন করলে ওই যে ঘরে জজ আছে সেই ঘরে মামলাটি ট্রান্সফার করার আবেদন হয়। সেটা মিসকেস হিসেবে হয় এবং সেটা সেকশন 24, তবে ওখানে সাক্ষী সাবুদের ব্যাপার নেই, ওটা মিসকেস হিসেবে ট্রিট হবে। তারপর সেটা যে ঘরে জজ আছে সে ঘরে চলে যায়। সেটা সময় লাগে, একটু সময় সাপেক্ষ, কারণ আদার সাইডকে নোটিশ পাঠাতে হবে, আদার সাইড অ্যাপিয়ার করে আদার সাইডের বক্তব্য শুনেই তবে ট্রান্সফার হয়। আরেক রকম আছে যে যদি সিটি সিভিল কোর্ট হয় তাহলে সেকশন 10 অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাক্ট অনুযায়ী করতে হয় চিফ জাজ সাহেবের কাছে। সেখানে একটা অ্যাপ্লিকেশন করে বলতে হয় যে এই ঘরে জজ নেই দীর্ঘদিন ধরে, এখানে আমার মামলাটা অনেক পুরনো, মামলা চলছে না, মামলা স্তব্ধ হয়ে আছে। তখন চিফ জাজ সাহেব আপনার অ্যাপ্লিকেশানটা কনসিডার করে তারপর যে ঘরে জজ আছে সে ঘরে সেন্ড করবেন। এখানেও কিন্তু একটা মিসকেসেরই প্রভিশন, মিসকেসে যেমন সামন সার্ভিস হয় সেরকমভাবেই সামন সার্ভিস হবে, আদার সাইডকে শুনে অর্ডার হবে। এটা গেল সেকশন 24 ট্রান্সফার অফ দ্য স্যুট, যদি জজ না থাকে। এবার যদি জজ আছে, মামলা ডিলে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আর্টিকেল 227 করে হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে স্পিডি ট্রায়াল, তবে হাইকোর্টে যেরকমভাবে মামলা জমে আছে সেখানেও কতটা তাড়াতাড়ি হবে সে সম্বন্ধে একটু দ্বিধা আছেই, কারণ হাইকোর্টে প্রচুর মামলা জমে আছে। এরপরে গেল আপনার 227। এবার অনেক সময় হয় আপনি ধরুন হাইকোর্টে যাওয়ার আপনার সামর্থ্য নেই, অথচ আপনি সিনিয়র সিটিজেন, তখন কি করবেন? ওই কোর্টেই আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে বলতে হবে আমি সিনিয়র সিটিজেন। সেখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, যা যা দেওয়ার থাকে, ভোটার কার্ড দেবেন, যে আমার এই বয়স, আমার মামলাটা প্রায়োরিটি দিয়ে শোনা হোক, যেন আগে শেষ করা হয়। এই মর্মে অনেক সময় যে কোর্টে মামলা আছে সেই কোর্ট অ্যালাউ করে দেন। তবে এগুলো সবই নির্ভর করে কোর্টের কতটা মামলা পেন্ডিং আছে তার উপরে। কোর্ট সবসময় চেষ্টা করে যারা এল্ডারলি পিপল তাদেরকে রিলিফ আগে দিতে, এটা সব কোর্টই চেষ্টা করে, কিন্তু কোর্টও তো মানুষ, তার মামলার যেরকম পরিমাণ, যে পরিমাণে জনসংখ্যা বেড়েছে সেই তুলনায় কিন্তু কোর্ট বাড়েনি। সবসময় কোর্টকে, উকিলকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, কারণ কোর্টের সংখ্যা সত্যিই অপ্রতুল, জাজের সংখ্যা অপ্রতুল এবং সবসময় কোর্টে জাজ থাকেন না। এবার ধরুন যে জাজ আছে, এবার অন্য কোর্টে জাজ নেই, তাদের চার্জে থাকলে সেই চার্জের কোর্টের ঝামেলাও কিন্তু
ওই জজ সাহেবকে পোয়াতে হয়। একে নিজের মামলা, তারপর চার্জের কোর্টের আর্জেন্ট মামলা। সুতরাং সবাই কিন্তু এখানে মানুষ। অনেক ক্লায়েন্ট বুঝতে চায় না, তাদের আর্জেন্সি নিশ্চয়ই আছে, কিন্তু এটাও বুঝতে হবে অ্যাডভোকেটরাও মানুষ, জাজেরাও মানুষ। তো প্রত্যেকের একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারে না, সম্ভব নয়। কারণ যেহেতু এটা কোনো মেশিন নয় যে মেশিনে ফর্মুলা ফেলে দিলাম, মেশিন থেকে জাজমেন্ট বেরিয়ে এলো, সেটাও নয়। সবাইকেই মাথা খাটিয়ে কাজ করতে হয়, সময় দিতে হয়। মামলা করতে হলে প্রথমত ধৈর্য, স্থৈর্য এবং টাকা। এটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু দরকার। অর্থ ছাড়া কিন্তু কিছু হয় না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।